আমাদের একটা ব্যারেজ দরকার এবং চীন এটাকে অর্থায়ন করবে। চীনা অন্যান্য যে সব লোকজন যদি এখানে হাজির হয় সেটা ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি। পদ্মা ব্যারেজটা এটা করা অসম্ভব। বাংলাদেশ আগ বাড়িয়ে কেন বলবে যে কারো ভুরুগুটি ইত্যাদি? তিস্তা চুক্তিটাই অগ্রাধিকার ছিল সরকারের। তিস্তা পরিকল্পনার তো কোনো কার্যকর কোনো অফিসিয়াল কোনো উদ্যোগ গ্রহণ করা নেই। একটা রাজনৈতিক সরকার জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, অবশ্যই সরকারের সাহস থাকবে নিজের দেশের স্বার্থ তো সবার আগে। আবু সাইদ খান, যে তিস্তা নিয়ে আপনি বলছিলেন যে একটা তিস্তার পানি বন্টন ইস্যুটি তো বাংলাদেশের দীর্ঘদিনের একটা অমীমাংসিত বিষয়, একবার হয়েও হলো না বিষয়টা 2011 সালে সম্ভবত মমতা ব্যানার্জির আপত্তির কারণে হলো না। এটা কিন্তু তিস্তা পানি বন্টন চুক্তি একদিকে অমীমাংসিত, আরেকটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যেটা শুনছি যে চীন অর্থায়ন করবে। তো এখানে এই পরিকল্পনা চীন যদি বাস্তবায়ন করে, একদিকে অমীমাংসিত পানি বন্টন চুক্তি, একদিকে তিস্তা মহাপরিকল্পনা, এটা আসলে কিন্তু বিষয়টা কি হচ্ছে? ঘটনাটা তো ওখানে আটকে নাই যে আমাদের একটা ব্যারেজ দরকার এবং চীন এটাকে অর্থায়ন করবে, এমন ব্যাপারটার ভিতরে এটা আটকে নেই। সেই সময় শেখ হাসিনার শাসনামলে ভারত এটাকে প্রস্তাব দেওয়া হয়। তখন বাংলাদেশ গভর্নমেন্টের সামনে একটা সংকটে পড়ে। প্রথমে চীন করতে চেয়েছিল, পরে ভারতও করতে চায়। হ্যাঁ, ভারতও চেয়েছিল এবং চীনের তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর গিয়ে ওইটা চুক্তিটা হওয়ার কথা ছিল, উনি এটাকে স্থগিত করে রাখেন। তারপরে ভারতের সঙ্গেও এই চুক্তিটা হয়নি, বরং ভারতের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তো এখানে একটা সংকট রয়ে গেছে যে এটা কি চীন করবে না ভারত করবে, কিংবা যৌথভাবে চীন এবং ভারত করবে। ভারতের এখানে কিছু আপত্তি রয়ে গেছে যে তিস্তার ওই এলাকায়, ভারতের যে আপত্তিটা যে তিস্তার ওই এলাকায় যদি চীনা চীনা কারিগররা কিংবা তাদের ভাষায় চীনা অন্যান্য যে সব লোকজন যদি এখানে হাজির হয় সেটা ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি। এটা রয়ে গেছে। পদ্মার ক্ষেত্রে বোধহয় যেহেতু এটা বেশ দূরে, এটা রাজবাড়ী এবং পাবনার এখানে, তো এটার ক্ষেত্রে বোধহয় ওই আপত্তিটা কার্যকর হবে না। আর একটা হচ্ছে যেমন নুরুল ভাই বলেছেন যে এটা টাকা বাংলাদেশ নিজস্ব, সবই তো পদ্মাও তো নিজস্ব অর্থায়নে করে। তারপরে তো আমরা জানি যে বিদেশি ঋণ কীভাবে এই নিজস্ব অর্থায়নের ভিতর ঢুকে যায়। যেমন তিস্তার যে প্রাথমিক এস্টিমেট যেটা দেখলাম সেটা হলো $3.86 বিলিয়ন। তো এই অর্থ বাংলাদেশের এই অবস্থায় তাকে তো সাহায্যের হাত বাড়াতেই হবে, সেটা চীনের কাছে বাড়াক আর অন্য কারো কাছে বাড়াক। তো এই প্রশ্ন বাংলাদেশ এখন এক ধরনের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছু সমস্যা তৈরি হয়েছে। একদিকে হলো যে বাংলাদেশ কোন দিকে ঝুঁকবে, ভারতের দিকে না চীনের দিকে, কিংবা বাংলাদেশ ভারসাম্যপূর্ণ, বাংলাদেশের মতো ছোট দেশ কিংবা এই দুই বিরাট প্রতিবেশীর সামনে আমাদের একটা ভারসাম্যপূর্ণ নীতি দরকার। তো আমরা বিভিন্ন সময় ঝোঁক দেখেছি, কিন্তু আমরা কারো কোলে কোল ঘেঁষা নীতি গ্রহণ করা হয়নি, কারো দিকে ওই ধরনের নীতিটা গ্রহণ করা হয়নি। আমরা যদি লক্ষ্য করি যে কোল ঘেঁষা নীতি তো ছিল এর আগে, যখন না, আমি সেই কথাটাই বলি, আমি ওইটাকে একটু ক্লিয়ার করছি। যেমন আপনি যদি ধরেন যে মুজিব সরকার, জিয়া সরকার, এরশাদ সরকার, খালেদা জিয়ার প্রথম সরকার এবং খালেদা জিয়ার সরকার এবং শেখ হাসিনার প্রথম সরকার, তখন কখনো কখনো ভারতের প্রতি ঝোঁক কিংবা কখনো কখনো মার্কিনের প্রতি ঝোঁক ছিল, কিন্তু এই ঘেঁষা নীতি গ্রহণ করা হয়নি। শেখ হাসিনার শাসনামলে প্রথম ভারত ঘেঁষা নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ ভারসাম্যটা নষ্ট হয়, এবং অন্তর্বর্তী সরকারের আমলে তার বিপরীতে এখানে মার্কিন ঘেঁষা নীতিটা গ্রহণ করা হয়। এখন প্রশ্নটা দাঁড়িয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত এবং চীনের ক্ষেত্রে ঝোঁক কোনটা, এখন সেখানে মার্কিন ঢুকে গেছে। তো এখন এই ক্ষেত্রে মার্কিনের সঙ্গে যে বাণিজ্য চুক্তি, যে সেইটা তার একটা বড় আলোচনা, সেটা আমি যাচ্ছি না। তো এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের এই সমস্ত প্রকল্পগুলো কিভাবে বাস্তবায়ন হবে, কিংবা আমরা কোনো আন্তর্জাতিক গুটির শিকার হব কিনা, আন্তর্জাতিক গুটির শিকার হব কিনা, এই ধরনের ব্যাপারটা রয়ে গেছে। তারপরেও বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয়েছে যে পদ্মা ব্যারেজটা এটা করা অসম্ভব না, এটা করা সম্ভব। এটা করার ক্ষেত্রে বোধহয় বহির্দেশীয় কোনো চাপ থাকার কথা না এখন পর্যন্ত আমার মনে হয়।
কিন্তু বাংলাদেশ আগ বাড়িয়ে কেন বলবে যে কারো ভুরুকুটি ইত্যাদি, এটা আমার কাছে কূটনীতিকই মনে হয় না। যে কেন আমি আগ বাড়ে শত্রুকে ইসে ডেকে আনবো, এটা তো কোনো কেন কেউ তো এখন পর্যন্ত বলে নেই। অতএব বাংলাদেশের কাজটা করা উচিত, যতটা বাগাড়ম্বরের চেয়ে নীরবে কাজটা করাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে এটা একটা সমস্যাও তৈরি হয়েছে, আমি তো দেখলাম যে তিস্তা পাড়ের মানুষ যারা, এবং এই তিস্তা চুক্তিটাই অগ্রাধিকার ছিল সরকারের, কিন্তু হঠাৎ করে পদ্মা ব্যারেজ হবে, তিস্তা ব্যারেজটা স্থগিত থাকবে, এটা কিন্তু দুই অঞ্চলের মানুষের মধ্যে স্থগিত থাকবে এরকম কি বলেছে সরকার? না, এটা তো ওই হচ্ছে না, এটা তো একনেকে পাশ হয়ে গেছে, ওই চুক্তি নিয়ে তার কেউ কথা বলছে না। কোনটা নিয়ে? তিস্তা নিয়ে তার কথা বলছে না। না, হ্যাঁ, সেটা পাস তো হয়েছে, মানে স্থগিত তো না। স্থগিত না, এখন তার হচ্ছে না এই মুহূর্তে। তো গভর্নমেন্টের প্রায়োরিটিটা হচ্ছে যে পদ্মা ব্যারেজ, কেন এটা অলরেডি একনেকে টাকা পাস হয়ে গেছে এবং ইত্যাদি। না, কয়েকদিন আগেও তো চীন ঘুরে আসতো না, সেখানে বল চীন অর্থায়ন করবে, এটা কথাবার্তা তো চলছে। চীনের যে তিস্তা মানে তিস্তা না, তিস্তা পরিকল্পনার তো কোনো কার্যকর কোনো অফিসিয়াল কোনো উদ্যোগ গ্রহণ করা নেই। আর এটা তো একনেকে পাশ হয়ে অলরেডি নিয়ে হয়েছে, এবং ওখানে তিস্তা পাড়ের মানুষদের পক্ষ থেকে দেখলাম পত্রপত্রিকায় লেখালেখি আপত্তি উঠেছে যে এতদিন তিস্তা ব্যারেজ, এখন তিস্তা ব্যারেজকে হিমাগারে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারগুলোও তো একটা রয়েছে। আচ্ছা, যা হোক, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্বার্থে, সামগ্রিক স্বার্থে, টেকনিক্যাল ব্যাপারটা অত বলতে পারবো না, তো তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ অর্থাৎ আমাদের পানির সদ্ব্যবহারের জন্য এটা হতেই পারে।